আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি মূলত কথা বলবো ডক্টর ইউনূসের চলে যাওয়ার পরে মিডিয়া একটা ভিন্ন চেহারা দেখানো শুরু করেছে। ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রেসিডেন্ট যেই বক্তব্য, যেই ইন্টারভিউটাকে ছড়িয়ে একটি নতুন মিশনে নেমেছে। পাশাপাশি আর একটা বিষয় কাজ করছে, বিএনপিকে অনেক বেশি সাপোর্টিভ করার চেষ্টা করছে, যেটার মাধ্যমে জামাতকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা চলছে। তো এটা কিন্তু রাষ্ট্রের জন্য ভালো নয়। আমি যে কথাটা বলে শুরু করার চেষ্টা করব সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একদম সহজ ভাষায় যদি বলি, ডক্টর ইউনূসকে কিন্তু আমরা ধরে নিয়ে এসেছি এবং ইনি এই বিষয়গুলোর জন্য তাকে বাধ্য করা হয়েছে। আমরা কিন্তু তাকে বলেছি যে স্যার আপনি এসে আমাদের এখানে এই সমস্যার সমাধানটা করার চেষ্টা করেন। কিন্তু তিনি যে সময়টুকু পেয়েছে বা বাংলাদেশকে যে অবস্থায় পেয়েছিল, যে ভঙ্গুর অবস্থায়, সেই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ আগে করতে হবে, তারপরে গিয়ে নতুন সম্ভাবনার দুয়ার দেখার সুযোগ তৈরি হয়। এবং এই সময়ের মধ্যে কখনো কোনো রাষ্ট্র বা কোনো রাষ্ট্রপ্রধান ম্যাজিক করার কোনো সুযোগ নেই। এটি একটি লং টার্ম প্রসিডিওর। আমাদের সাধারণ মানুষকে এগুলো বোঝানোর চেষ্টা করা হয় যে ডক্টর ইউনূস খুবই জঘন্যতম কাজ করেছে। তিনি বাংলাদেশকে দারিদ্র্যের কষাঘাতের মধ্যে রেখে গেছে, প্রচুর লোনের মধ্যে রেখে গেছে। সেটা নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই। দেখেন, হাসিনার আমলে $103 বিলিয়ন বিশাল লোনের ফাঁদে আমরা পড়ে গেছি এবং $103 বিলিয়ন থেকে তিনি যখন যাচ্ছে প্রায় $113 বিলিয়ন কাছাকাছি এখন আমাদের লোন। তাহলে আমরা বলতে পারি একদম সাদামাটা চোখে ডক্টর ইউনূস কিন্তু আমাদেরকে লোনের সাগরে ডুবিয়ে গেছে। এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে সত্যিকার অর্থে কি আমরা লোনের সাগরে ডুবে গেছি কিনা। সবচাইতে বড়, যদি আমরা একটু লোনের প্রসিডিউরটা বুঝি, একটা লোনের চুক্তি এই 18 মাসে কোনো লোনের চুক্তি কিন্তু ডক্টর ইউনূস করেনি। এমন কোনো লোনের এগ্রিমেন্ট কোনো IMF বলি বা বিশ্বব্যাংক বলি কারোর কাছ থেকে লোন নেওয়ার চুক্তি করেনি। তারা চেষ্টা করেছে আগের যে লোনগুলো ছিল সেগুলো, যে ইনস্টলমেন্টগুলো শুরু হয়েছে সেই ইনস্টলমেন্টগুলো দেওয়ার। এখন তাহলে এই লোন বাড়লো কিভাবে? আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, কোনো বিদেশি লোন, যেমন সে ফর এক্সাম্পল 100 কোটি টাকা আমি লোন করছি, সো এই 100 কোটি টাকা কিন্তু কোনো দিনও একসাথে দেবে না। প্রজেক্টের বিভিন্ন প্রক্রিয়া বা প্রজেক্টের যেই ডেভেলপমেন্ট ওয়াইজ টাকাটা কিন্তু ছাড় করা হয়। তো হাসিনা যখন চলে গেছে তখন কিন্তু তার আগে লোন করার যে চুক্তিগুলো ছিল সেই চুক্তির কোনো টাকা বাংলাদেশে কিন্তু ঢোকেনি। 100% ঢোকেনি। আমি বোঝানোর চেষ্টা, 100% কিন্তু ঢোকেনি। ঢুকেছে কি, যতটুকু প্রজেক্ট কাজ করেছে ঠিক ততটুকুই টাকা ঢুকেছে। তো আজকে 18 মাসে কিন্তু যে প্রজেক্টগুলো চলছিল সেই প্রজেক্টগুলো কিন্তু কোনোটা কমপ্লিট হয়েছে, কোনোটা 20% থেকে 50%, 60% কমপ্লিট হয়েছে, কোনোটা হয়তো বা কমপ্লিট হওয়ার পথে। তো এই 18 মাসে এই প্রজেক্টগুলো যখন চলছে, এই প্রজেক্টগুলোর যে লোন করা হয়েছিল সেগুলো কিন্তু বাংলাদেশে ইন হয়েছে। তাহলে বাংলাদেশে ইন হওয়ার মাধ্যমে এই লোনের ভলিউম কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে। তাহলে আমি একদম সোজা ভাষায় বলতে পারি, ডক্টর ইউনূস কোনো লোনের ভার আমাদের মাথায় উপরে রেখে যায়নি। এখন অনেকে বলতে পারে যে দেশের ভিতর থেকে যে লোনটা নেওয়া হয়েছে সেই লোনটাও ডক্টর ইউনূসের কাঁধে তুলে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশের সবচেয়ে ইকোনমিক্যাল, এইটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, বা আমাদের ইন্টারেস্টটা বেড়ে যায় সরকার লোন করার কারণে। তো সরকার কিন্তু লোন করেছে, এটা নতুন কোনো প্রক্রিয়া নয় এবং ডক্টর ইউনূস এসেই এই প্রক্রিয়াকে বন্ধ করে দিতে পারে না, কারণ প্রচুর লোন পরিশোধের প্রক্রিয়া চলমান। অনেক লোন রিফান্ড করতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে তো তার আর কোনো উপায় থাকে না যে দেশীয় ব্যাংক থেকে এই লোনগুলো নিয়ে তার এই সরকারের ইনস্টলমেন্ট, ব্যাংকের ইনস্টলমেন্ট, সরকারের বিভিন্ন কার্যক্রম চালাতে হয়। তো সেখানে ম্যাজিকের কোনো সুযোগ নেই। একদম যারা অর্থনীতি না বুঝে সাদামাটা কিছু মিডিয়ার প্রোপাগান্ডায় এলোমেলো করার চেষ্টা করছেন, ডক্টর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন, সেটা আসলে খুবই দুঃখজনক। আমি যদি একদম নাম ধরে ধরে বলি, রেজাউল করিম রনি জবানের যে সম্পাদক, এবং আব্দুল নুতুষা, উনি খুবই গিরগিটির মতো ওনার চেহারা চেঞ্জ হয়, এবং আরেকজন বলি গোলাম মাওলানা রনি,
তিনিও কিন্তু ওনার সময় সময় কথার ভাঁজ তার চেঞ্জ হয়। এখন যদি তারা অর্থনীতি বুঝুক বা না বুঝুক সেটা বড় ইম্পর্টেন্ট বিষয় নয়। তাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সরকারের কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করা। কোন সরকারের? যে সরকার থাকে সে সরকার। এখন আপনারা বলতে পারেন যে ডক্টর ইউনূসের পক্ষে তারা কথা বলো না কেন? কারণ ডক্টর ইউনূসের পক্ষে কথা বললে তাদের তো আসলে কোনো বেনিফিট নেই। কারণ ডক্টর ইউনূসের তো রাজনৈতিক কোনো এজেন্ডা নেই এদেশে তো লং টাইম ক্ষমতা থাকার কোনো ইচ্ছা ডক্টর ইউনূসের নেই, বা এটার মাধ্যমে পরবর্তী ডক্টর ইউনূস থেকে কোনো বেনিফিট পাবে সেটারও সুযোগ নেই। ডক্টর ইউনূসকে আমরা মূল্যায়ন করতে পারিনি, এটা একদম সত্য কথা। পুরো পৃথিবী মূল্যায়ন করলে আমরা তাকে নিয়ে বিশ্রী এবং জঘন্যতম কথা বলেছি। তিনি কিন্তু একটা শব্দ বা এর রিপিটে কোনো কথা বলেনি। ওনার ভদ্রসূচক যে আচরণ, সেই আচরণ থেকে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তো বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিল তাকেও কিন্তু এই ধরনের ঘটনা করা হয়েছে। তার হয়তো অনেক ভুল থাকতে পারে, বিশেষ করে সবগুলো ব্যাংককে একভূত করার ব্যাপারে কিছু বলা যায় ভুল আছে সেই জায়গায়। কিন্তু যেই কঠিন জায়গা ছিল বাংলাদেশে, সেই কঠিন জায়গা থেকে কিন্তু বেরোয় এসছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি মনে করি বাংলাদেশের অর্থনীতির জন্য, তখন যে ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল। এখন আমি আরেকটা বিষয় বলার চেষ্টা করি যে মিডিয়া যদি এই ধরনের কর্মকাণ্ড করে আমাদের দেশের জন্য কি ভালো হবে? যেমন বিএনপিকে এই অর্থনীতির ব্যাপারে আগাম নোটিশ করা হচ্ছে যে ডক্টর ইউনূস নষ্ট করে দিয়ে গেছে, আপনারাও সেম বিপদে পড়বেন। তার মানে তাদেরকে আগেই অ্যালার্ম করা হচ্ছে যে আপনি সেফ জোনে থাকেন, আপনার সম্পর্কে কোনো খারাপ প্রোপাগান্ডা হবে না। কারণ আমরা সেই আগের ক্যারেক্টারে ফিরে এসেছি। শেখ হাসিনা যে ক্যারেক্টার আমাদেরকে শিখিয়েছে যে সরকারকে যত বেশি আপনারা স্বৈরাচারী করার চেষ্টা করতে পারেন তত বেশি আমরা বেনিফিট পেতে পারবো। এখন তারেক রহমানকে খুব বেশি কথা বলতে শোনা যাচ্ছে না, দিস ইজ ভেরি গুড সাইন। বাট সামনে কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ এই সরকারকে স্বৈরাচার করে তোলে এই মিডিয়ারাই, এই চাটুকাররাই কিন্তু সরকারকে স্বৈরাচার করে তোলে। তারেক রহমান কতদিন পর্যন্ত এই অবস্থাকে ধরে রাখতে পারবে সেটা হচ্ছে বোঝার বিষয়। তো শেখ হাসিনার সময় যে কর্মকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদেরকে দমিয়ে রাখা বা সাংবাদিকদেরকে এক পেশি করে তোলা, মানে আমার পক্ষে বলেন আর বাকি সবার বিপক্ষে বলেন, যেমন এটা কিন্তু শুরু হয়েছে কিন্তু মিডিয়াতে আওয়ামী লীগ আমলে। আগে দেখা যেত আমাদের খুব সহজভাবে বিরোধী দল এবং মিডিয়া সবাই মিলে সরকারের উপর ঝাঁপিয়ে পড়তো একদম, কিন্তু এখন পুরো বিষয়টা কিন্তু একদম চেঞ্জ। দেখেন একদম শুধুমাত্র বিরোধী দলের উপর অ্যাটাক করা, জামাতকে নিয়ে যেভাবে মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে, জামাত এটা করছে কেন, জামাত ওটা করছে কেন, জামাত মানে এখানে সরকারের কোনো ভুলের ব্যাপারে কত কথা বলা যাবে না। জামাত কেন সরকারের ভুলের বিষয়ে কথা বলছে, এটাকে বলা হচ্ছে আপনারা অতি দ্রুত করছেন, কেন করছেন, আপনারা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছেন। মানে এটা আসলে অদ্ভুত, মানে এটা পৃথিবীর ইতিহাসে একটা ডিফারেন্ট ক্যারেক্টার বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি, এবং পার্শ্ববর্তী ভারতেও কিন্তু এই ক্যারেক্টার দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ হয়ে মিডিয়া কাজ করে আর বিরোধীকে বিভিন্নভাবে হেস্তনেস্ত করার চেষ্টা করে। এটা হচ্ছে যে এক নায়কতন্ত্র বা ফ্যাসিজমের সবচেয়ে বড় মনে করি আমি প্যাটার্ন। যেমন এই যে রেজাউল করিম রনি কিছুদিন আগে আওয়ামী লীগকে ধুয়ে দিয়েছে এই যে ফ্যাসিজমের বিষয়টা মিডিয়ার আচরণে, কিন্তু এখন তার আচরণ ঠিক তাদের মতোই হয়ে গেছে। তার মানে এরা হচ্ছে যে খুব দ্রুত রং চেঞ্জ করার জন্য মূলত স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু তারা দ্রুত রং চেঞ্জ করে এবং রাষ্ট্রকে বিপদের দিকে নিয়ে যায়, এবং যখন বিপদে যখন নিয়ে যায় তখন আবার আরেক রূপ ধারণ করে। যেমন আব্দুল নূর তুষারের কথা বললাম, তারা সময় সময় রূপটা চেঞ্জ করে। এখন বিরোধী দলের এই ধরনের আচরণ, যে বিরোধী দলের সাথে এই ধরনের আচরণ করছে, এটা করে সামনে আবার আরেক হাসিনার যে ফ্যাসিজম সিস্টেম সেটাকে কায়েম করবে কিনা সেটা আসলে দেখার বিষয়। এখন আর মূল যে বিষয়টা আমি অর্থনীতির যে অবস্থা সেটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশের এই যে সিচুয়েশন যে পড়তে হলো যে একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি কিনা একজন ঋণ খেলাপি আসলে বলা যাবে না, কারণ উনি ওনার শিডিউল বাড়িয়েছে, মানে লোনটাকে আরো রিনিউ করে আরো সময় চেয়েছে। তো দ্যাট মিনস সে দিতে পারেনি, সে আবার নতুন করে শিডিউল করা হয়েছে। এটার অর্থ আমি ঋণ খেলাপি খাতায় কলমে না হলেও সে মুদ্রা কথা সে একজন ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা, বা সে যোগ্য লোক ছিল না ঋণটা পরিশোধ করার, তার অবস্থা যায়নি। তাহলে এমন একজন লোককে আপনি নিয়ে আসবেন,
আপনি ঋণ খেলাপিদেরকে আটকানোর জন্য, ঋণ খেলাপিদের থেকে টাকা নিয়ে আসার জন্য, ঋণ খেলাপিরা কিভাবে আপনি ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ করতে পারেন, ঋণের অবস্থা কিভাবে সিকিউর করতে পারেন যাতে করে আমার প্রত্যেক ঋণের টাকাগুলো যেন আমার কাছে ফেরত আসে। তাহলে সে নিজেও তো এই সিচুয়েশনের একজন ব্যক্তি, তাহলে সে কিভাবে এই জিনিসটা করতে পারবে? কখনোই করতে পারবে না, সে নিজেকে তো বাঁচতে হবে। এবং আরেকটা কথা বলি যে এই বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটার মধ্যে সবচাইতে কারা কাজ করে, যারা অর্থনীতি নিয়ে কাজ করেছে, যাদের কাছে অর্থনীতিতে কাজ করা বা ব্যাংকিং সেক্টরে নিয়ে কাজ করার বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে, এমন লোক ধারাই কিন্তু এই ধরনের কর্মকাণ্ড হওয়ার কথা ছিল। কিন্তু খুবই দুর্ভাগ্য যে আমরা এই কর্মকাণ্ড দেখলাম এমন একজন লোককে, ব্যবসায়ীকে, যিনি নিজের স্বার্থে টাকাকে বিভিন্ন রকমের কিভাবে ম্যানিপুলেশন করতে হয় তার এই জ্ঞানটা কিন্তু রয়েছে, কিন্তু টাকাকে কিভাবে উদ্ধার করতে হবে বা সে নিজে উদ্ধার করতে পারবে কিনা সেটা আসলে প্রশ্ন কিন্তু থেকে যায়। আমি একদম সহজ উদাহরণ যদি দিই, ন্যাশনাল ব্যাংকের কথা আমরা যদি বলি, ন্যাশনাল ব্যাংক একদম ধসে যাওয়া একটি ব্যাংক, যেটার বলা যায় যে মালিকানা রয়েছে আব্দুল আওয়াল মিন্টু এমপি এবং এখন মনে হয় বন প্রতিমন্ত্রী, যতটুকু আমি জানি। সেই বন প্রতিমন্ত্রী বা আব্দুল আওয়াল মিন্টু সিনিয়র ব্যাংক থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তার লিকুইডিটি কমানোর জন্য কত টাকা নিয়েছে? 1,000 কোটি টাকা নিয়েছে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন যে আসতে না আসতেই শুরু হয়ে গেল কি আমাদের টাকা নেওয়া, আবার সেই টাকা নিয়ে আমাদেরকে পুষ্ট করা, পাচার করার সুযোগ তৈরি হলো। একদম সোজা বাংলায় যদি বলি আমরা, এটা কিন্তু আমাদের জন্য একদম র মেসেজ, যেটাকে আমি একদম নামকরণ করেছি। আবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য এসছে এই বিএনপি সরকার। আমাদের ভাগ্যের চাকা কি আদৌ কি পরিবর্তন হবে? কখনোই না। এবং যদি পরিবর্তন হয় সেটা পূর্ব থেকেই বা বর্তমান কার্যক্রম থেকে বোঝার চেষ্টা শুরু হতো, কিন্তু এখন সেই তোষামতকারীদের, সেই তেল মারা লোকদের অবস্থান শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ আবারও সেই ভুল পথে হাঁটছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।